আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে সবচেয়ে বড় যেই খবর সেটি হচ্ছে যে আগামীকাল থেকে সারা দেশে করোনার টিকা বা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এবং আমি যদি একটু স্পষ্ট করে বলতে চাই যে আগামীকাল দেশের 1005টি হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের হাতে আছে ঠিক এই মুহূর্তে 70 লাখ করোনার টিকা, এবং এর মধ্যে প্রথম দফায় দেয়া হবে 35 লাখ করোনার টিকা। এবং এই যে সারা দেশে করোনার টিকা দেয়াকে কেন্দ্র করে কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত আমরা যতটুকু জানি গণমাধ্যমের খবর 3,28,000 মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। অনেকে বলছেন যে কেন আসলে নিবন্ধনের হার এত কম, এবং আরও একটি বিষয় যে সুরক্ষা অ্যাপ কিন্তু এখনও চালু করা যায়নি, এটি একটি বিষয়। এবং আগামীকাল যেই 1005টি হাসপাতালে করোনার টিকা দেয়া হবে তার মধ্যে ঢাকা শহরের 50টি হাসপাতালে এবং ঢাকার বাইরে সারা দেশে 955টি হাসপাতালে টিকা দেয়া হবে। সার্বিকভাবে এই করোনার টিকা দেওয়ার প্রস্তুতি কেমন, কোথায় কোথায় একটু ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতি মোকাবেলায় এখন থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং করোনার টিকা নিতে কেন জানি কিছু মানুষের মধ্যে একটু অনাগ্রহ সৃষ্টি হয়েছে বা দেখা যাচ্ছে, তাই বা কেন, এবং করোনার টিকা নেওয়াটা কতটুকু জরুরি, সার্বিকভাবে আমরা এই বিষয়গুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন, এবং আমরা শিরোনাম রেখেছি সারা দেশে ভ্যাকসিন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ঠিক এই মুহূর্তে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ আইসিডিডিআরবির সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল। আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান, এবং আছেন স্কয়ার হাসপাতালের এনআইসিইউ প্রধান অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামীকাল যেই সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হবে, এ নিয়ে কিন্তু আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ ব্রিফিং হয়েছে, এবং এখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে বেশ কিছু কথা বলেছেন, বিশেষ করে এই টিকার প্রস্তুতি নিয়ে। তার মধ্যে কিছু অংশ তিনি কি বলেছেন চলুন আমরা দেখে এসে তারপর আলোচনা শুরু করছি। আমাদের সর্বমোট 1005টা হাসপাতালে 2400 টিম কাজ করবে। আমাদের টিম প্রস্তুত আছে 7344টি। আপাতত এই 2400 টিম দিয়ে আমরা শুরু করছি। আগামী দিন আমাদের এখানে আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে টিকা নেবেন। আমরা আশা করছি কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আমরা টিকার কাজগুলো শুরু করতে পারবো। আমরা দেখছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম তিনি কথা বলছিলেন। তিনি আরও বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দেশের টিকা দেওয়ার প্রস্তুতি এ মানের, এবং তিনি এটাও বলেছেন যে 100-এর মধ্যে 75 নম্বর পেলে আসলে এ মানের হয়, এবং তিনি আমাদের দেশের টিকা দেওয়ার প্রস্তুতি এ মানের বলছিলেন। এবং স্বাস্থ্যমন্ত্রীও আগামীকাল টিকা নেবেন বলে যতটুকু জানা যাচ্ছে, এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক তারাও নেবেন। এবং এর আগে যারা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যারা এর আগে টিকা নিয়েছিলেন প্রথম দফায়, তাদের মধ্যে কিন্তু তেমনভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়েও আমরা একটু আলোচনায় আসতে চাই। আমি প্রথমে একটু যেতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি খবর, সেটি হচ্ছে যে আগামীকাল রোববার যারা টিকা নেবেন তাদের আজ শনিবার বিকেলের মধ্যে এসএমএস পাওয়ার কথা ছিল, এবং এর মধ্যে যেটুকু জানা গেছে যে কেউ কেউ এসএমএস পাননি। আসলে সার্বিকভাবে এই বিষয়টি এবং কালকে যে টিকা নেয়ার যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে সারা দেশে, কতটুকু প্রস্তুতি কেমন দেখছেন সার্বিকভাবে? জি, ধন্যবাদ। প্রথমে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি খুবই গর্ববোধ করছি যে সরকার এত স্বল্প সময়ের মধ্যে এবং আমাদের মতো দেশে আজকে টিকা শুরু হতে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত একটা ভালো খবর। এবং আমি তো যখন আপনার সাথে আপনাদের টক শোতে অনেক কথা বলেছি, আমরা জুন জুলাই আগস্টের দিকের কথা যদি আপনি চিন্তা করেন, তখন কিন্তু আমরা টিকা পাবো এটা কেউ কিন্তু ধারণাও করতে পারিনি। সুতরাং এখানে কংগ্রাচুলেশনস পাওয়ার যোগ্য। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন কোনো কিছু হলেই কিন্তু মানুষজন স্বাস্থ্য বিভাগের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি যদি এখন বলি মেজরিটি মানুষই এসএমএস পায়নি, এটা কার দোষ? এবং আপনি দেখেন এই যে আমরা বলছি স্পট রেজিস্ট্রেশন,
এই যে স্পট রেজিস্ট্রেশন কিন্তু সুবিধা বঞ্চিতদের জন্য, সুবিধা ভোগীদের জন্য না, ঠিক আছে? যেমন আমরা কিন্তু এমন একটা জাতি, দেখেন প্রথমে আমরা চিন্তা করলাম এই ভ্যাকসিন আসবে কিনা, তারপরে যখন 2 দিন দেরি হলো তখন আমরা কিন্তু ভ্যাকসিনের সাথে পেঁয়াজ রসুন আদার তুলনা করে ফেললাম। তারপরে আবার যখন ভ্যাকসিন আসলো মানুষ অনাগ্রহ দেখাচ্ছে যে দেবে না, ঠিক আছে ভালো কথা, তখন তারা প্রশ্ন তুললো মন্ত্রী, মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী কেন দিচ্ছে না। অবশ্যই ডিজিগনেটরি যারা আমাদের আছেন, ডিগনিটারিজ যারা আছেন, মন্ত্রী, মিনিস্টার, বিচারপতি, এনারা অবশ্যই আগে দেবেন, আগে পেলে ভালো কথা, কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে এসএমএস টা কেন যাবে না? আমি বলছি না যে কালকেই দিতে হবে, আপনি একটা ডেট তাকে বলে দেন, সেই ডেটে সে ফ্রি থাকবে। অনেকে তো চাকরি বাকরি করে, অনেকে যারা, আমি তো এতটুকু জানি, আমি নাম বলছি না, ফ্রন্ট লাইনার আজকে আমাকে অনেককে ফোন করেছে সাংবাদিক সহ, তারা এসএমএস পায়নি, সবাই ওয়েট করছিল সন্ধ্যায়, তারা এসএমএস পায়নি। তারা কারা তাহলে কারা যাচ্ছে যারা এসএমএস পেয়েছে? এই জায়গাগুলো কিছু কোয়েশ্চেন রেখে দেয় যেটা সরকারের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ করে। আপনি জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি যে স্পট রেজিস্ট্রেশন আপনি অবশ্যই রাখবেন, কাদের জন্য? যারা সুবিধা বঞ্চিত বলতে আমি বুঝাচ্ছি যাদের ধরেন স্মার্টফোন নেই, ল্যাপটপের কোনো প্রশ্ন নাই তাদের কাছে, তারা গিয়ে ন্যাশনাল আইডি দিয়ে, এটা কিন্তু আমাদের মন্ত্রী খুব ভালো একটা তথ্য দিয়েছেন বা বলেছেন, এবং প্রান্তিক জনগণের জন্যই সেটা বেশি প্রযোজ্য। আমি যেমন প্রথম দিনের একটা উদাহরণ দিই, প্রথম দিন যখন মানুষজন দিয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু মানুষজন স্পট রেজিস্ট্রেশন করে হঠাৎ করে ভ্যাকসিন দিয়ে দিল। সেটা কেন হবে? কারণ যারা দিতে চাচ্ছে তাদেরকে আপনি এসএমএস পাঠাচ্ছেন না। যদি এটা হয় যে ঠিক আছে আমার কিন্তু টেকনোলজিক্যালি প্রবলেম থাকতে পারে বা হতেও পারে, তো সেই জিনিসটা আপনি জনগণকে বলে দেন না, আমরা লুকিয়ে রাখছি কেন? সেই জিনিসটা জানিয়ে দিলে তো সবার জন্য উপকার হয়। আমি কিন্তু প্রথমে কংগ্রাচুলেট দিয়েই কথাগুলো বলছি, এই জি। কারণে বলছি যে এখন যদি আপনি যারা, যখন প্রথম করোনা আসলো, সম্মুখ সারির যোদ্ধারা যদি এখন পর্যন্ত না জানে যে তারা কবে পাবে বা কি অবস্থা, এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক। আমি বলছি না যে তারা পাবেই না, হয়তোবা কালকে পরশুর মধ্যে এসএমএস আসবে, বা আমরা কিন্তু সবসময় আপনার পজিটিভ কথাবার্তা বলে এসেছি এতদিন, বাট এই জায়গাটাতে আপনার আজকে কিন্তু অনেকে খুব বিচলিত। বিচলিত এই কারণে যে অনেক এতগুলো সেন্টারের কথা আপনিই বললেন, প্রায় 103টার মতো 5টির মতো সেন্টারে এত লক্ষ মানুষ কাজ করবে, তা দেবেটা কাদের? তো সেই জনগণই যদি এখনো এসএমএস না পায়, এমনি আমরা বলছি যে 3,28,000 মাত্র আউট অফ আপনার এতগুলো মানুষ, তাহলে আমাদের সেই জিনিসটা যাতে এই প্রবলেম ক্রিয়েট না করে, জি। সেই কাজগুলো, প্রিপেয়ারনেস এর ইস্যুটা আমাদের প্রয়োজন। জি। সাথে সাথে আমি এইটুকু আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমি কিন্তু সবসময় রেফারেন্স দিয়ে কথা বলি। ওয়াল স্ট্রিটের যে জার্নাল 3 ফেব্রুয়ারি, সেখানে বলা আছে আপনি যে 2টা ভ্যাকসিনের মধ্যে গ্যাপ রাখবেন, 3 মাস যদি হয় তাহলে কিন্তু আপনার এফিকেসি রেটটা হাইয়েস্ট হবে। আচ্ছা, আমাদের সরকার কিন্তু মাঝখানে আপনার সিদ্ধান্ত নিল আমাদের গ্যাপ থাকবে 2 মাসে। আজকে আমি শুনতে পেলাম, এটা আমি মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম যে আপনার এখন দিবে 1 মাসের মধ্যে। ইয়েস, আমি জানি যে ভ্যাকসিনের কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, বাট আপনি কাস্টমাইজ করে নেন। আপনার কাছে তো 70 লক্ষ ভ্যাকসিন আছে এবং আপনি 35 লক্ষকে দেবেন, সেটা আপনার টার্গেট আছে। তো সেই টার্গেটটা আপনি কাস্টমাইজ করে 2 মাসের নিচে যদি দেন, তাহলে কিন্তু আপনার এফিকেসি রেট 62% চলে আসবে। তাহলে কিন্তু দেখা যাবে অলমোস্ট 40% এর অ্যান্টিবডি কিন্তু হবে না। তাহলে আমি অনুরোধ করব, সরকার এটা ভালো বুঝবে, সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা 2 মাসে কিভাবে দেওয়া যায় সেই জিনিসটা আবার পুনর্বিবেচনা করেন, এবং সেটা করলেই কিন্তু আপনার অ্যান্টিবডি কিন্তু বেশি তৈরি হবে। আপনি যত বেশি গ্যাপ দিবেন, আমি কিন্তু আপনাকে রেফারেন্স দিয়ে হ্যাঁ, বলছি। ডাক্তার আনোয়ারুল আমি ইকবাল, আবারও আসবো আপনার কাছে, আসলে অনেক বিষয় রয়ে গেছে, আবারও আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও আসবো আপনার কাছে। একটু ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে আসতে চাই। ডাক্তার আনোয়ারুল ইকবাল বেশ কিছু বিষয়ে বলছিলেন, এই যে অনেকে এসএমএস পাননি, এবং আরেকটি বিষয় যে মাত্র 3,28,000 মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। আসলে আপনার কি মত, কেন এত কম সংখ্যক, বা এই 3,28,000 মানুষ নিবন্ধন করেছেন, এটা কি যথেষ্ট দেখছেন নাকি অনেক কম দেখছেন? না, ধন্যবাদ। আসলে অনেকগুলো কারণ আছে। প্রথম হলো যে অ্যাপস দিয়ে নিবন্ধন করা, অ্যাপ দিয়ে নিবন্ধন করার নানা সমস্যা আছে। অ্যাপস তো চালুই হয়নি যারা এখনো, আমরা শিক্ষিত মানুষ, যতটুকু জানি, ডাক্তার বেনজির আহমেদ। না কিন্তু জানেন তো, প্রথমে বলা হয়েছিল অ্যাপস দিয়ে নিবন্ধন জি। করতে হবে।
তো যখনই এই অ্যাপস দিয়ে নিবন্ধনের কথাটা আসছে, এবং ওই সময় আরেকটা ঘোষণা আপনার নিশ্চয়ই মনে আছে, যেইভাবে বলা হয়েছিল খুব দৃঢ়তার সাথে যে অ্যাপস দিয়ে নিবন্ধন, সরি আমার ইয়াটা একটু জি ডিস্টার্ব জি হয়েছিল। জি তো তখন খুব দৃঢ়তার সাথে বলা হয়েছিল যে অ্যাপসে নিবন্ধন না হলে তাহলে কেউ টিকা পাবেন না। তো এইটার কিন্তু একটা বার্তা যায়। তার মানেই অনেকে ভেবেছিলেন যে আমি যদি অ্যাপসে নিবন্ধন না করতে পারি তাহলে আসলে আমি টিকা নিতে পারবো না, এবং আমরা জানতাম যে এটা একটা সঠিক সিদ্ধান্ত না। তারপর যখন সেটা থেকে সরে আসছেন যে ঠিক আছে আমরা এখন বিকল্পভাবে নিবন্ধন করব, সেটার জন্য সময়টা আসলে কম পাওয়া গিয়েছে। এটা যদি আমরা 3 মাস 4 মাস আগে থেকে নিবন্ধনটা করতাম তাহলে কিন্তু নিবন্ধন মানে শুধু নিবন্ধন না, আসলে নিবন্ধনের পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করা হয় টিকাদানে। এবং এক্ষেত্রে আমি যদি গ্রামের কথা বলি, সবচেয়ে কার্যকরী হইতে পারতেন সেই টিকাদান কর্মীরা যারা দীর্ঘদিন টিকা দিয়ে আসছেন, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, এফডব্লিউ, তারা যখন মানুষের বাড়ি বাড়ি যায়নি বা নিবন্ধনে যুক্ত হয়নি, তখন স্বাভাবিক কারণে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করার কাজটা হয়নি। এবং আরেকটা বিষয় হলো ব্যাপক প্রচার প্রচারণা, যেটার মাধ্যমে একটা গণজাগরণ তৈরি হতে পারত, যাতে করে সকলে টিকা নিতে উদ্বুদ্ধ হতো বা বেশিরভাগ উদ্বুদ্ধ হতো। জি ডাক্তার বেনজির এই আহমেদ, একটু জায়গাটাই বড় একটু ঘাটতি প্রচার আছে। প্রচারণার ব্যাপারে আপনার কাছ থেকে আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, আসলে কি কি বিষয়ে বা কিভাবে আরো প্রচার প্রচারণা করা যেত আরো ব্যাপকভাবে বা যাবে? দেখুন, শুধু টিভি রেডিওতে আমরা যদি প্রচার প্রচারণা করি কয়েকটা সমস্যা হয়। একটা হলো অনেকের ধরেন এই টিভিতে যে সময় বিজ্ঞাপনটা হয় আমরা সব সময় টিভি চ্যানেলটা সেই সময় দেখি না, এক। 2 নম্বর, অনেকের কাছে এই এই হয়তো টিভি নেই, বিশেষ করে গ্রামের মানুষ, দরিদ্র মানুষ, তাদের কাছে। দ্বিতীয়ত, টিভিতে শুধু একমুখী একটা প্রচার হয়, কিন্তু আসলে এগুলোতে দ্বিমুখী প্রচার দরকার, অর্থাৎ আমরা যেটাকে বলি যে বোথ ওয়ে, অর্থাৎ যার কাছে আমি বলবো টিকা সম্বন্ধে উনি যদি আবার যেন কিছু প্রশ্ন করতে পারেন, উনি যেন আবার কোনো দ্বিধা থাকলে, সংশয় থাকলে যিনি এটা জানাবেন তিনি যেন এটা একটু বলতে পারেন। এবং এখানে আরো ধরেন জনসম্পৃক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে যারা বিভিন্ন প্রতিনিধি আছেন, এখানে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে মিডিয়া, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, বিভিন্ন, এরা কিন্তু অপিনিয়ন বিল্ডিং করেন। ওনারা যদি ব্যাপকভাবে যুক্ত হতেন জাতীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, তখন স্বাভাবিক কারণে সবাই বলতে পারতেন যে টিকাটা কবে পাওয়া যাবে, কবে না পাওয়া যাবে, কয় ডোজ নিতে হবে, সমস্যা আছে কিনা, এগুলো অনেক কথা বলতে পারতেন। তখন মানুষের আস্থার জায়গাটা আসতো। শেষ কথা, যে কারণে টিকা নিবন্ধন বা টিকা নিতে আসার লোকের সংখ্যা কম, সেটা হলো আমাদের গ্রামগঞ্জে কিংবা বস্তিগুলোতে, যেখানে এই করোনার প্রভাব অতটা মারাত্মক পড়েনি, অনেক লোক আক্রান্ত হয়নি গ্রামে গঞ্জে। আমি আজকে থেকে ফিরলাম দক্ষিণবঙ্গ থেকে, ওখানে আমি কিছু লোককে জিজ্ঞেস করছিলাম টিকা সম্বন্ধে তাদের ধারণা কি। ওনারাও বলতেছিলেন আমাদের অঞ্চলে তো করোনাই নেই, করোনার কোনো মৃত্যু তো নেই, সুতরাং এই টিকা সম্বন্ধে আসলে তাদের অতটা গরজ নেই বা আগ্রহ নেই। আগ্রহ নেই। এটা কাটিয়ে উঠতে হলে আমাদের আসলে ব্যাপক প্রচারণা করতে হবে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করতে হবে, আমাদের উঠোন বৈঠক করতে হবে, টিকা কর্মীদের এর সঙ্গে যুক্ত করতে হবে, টিকা কেন্দ্রগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এই কয়টা কাজ যদি করা যায় তাহলে আমার ধারণা সরকার যেভাবে টিকা দিতে চাচ্ছেন, যাদেরকে টিকা দিতে চাচ্ছেন, আশা করি আমরা তাদেরকে সেই সময় মতো টিকাগুলো দিতে পারবো এবং মানুষ টিকা নিতে আগ্রহী হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ। আবারও যাবো আপনার কাছে, একটু অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ আপনার কাছে একটু যেতে চাই। কিছুক্ষণ আগে ডাক্তার আনোয়ারুল ইকবাল বলছিলেন যে আসলে যারা সম্মুখ সারির যোদ্ধা, আপনিও তো একজন সম্মুখ সারির যোদ্ধা, এবং ডাক্তার আনোয়ারুল ইকবাল একটু আক্ষেপ নিয়ে আসলে বলছিলেন যে যারা সম্মুখ সারির যোদ্ধা তারাই যদি এখনো SMS না পান, যেদিনই তারা দেন না কেন, এই দায়ভার কে নিবে, এবং তারা তো অনেকটা বিচলিত। এই যে SMS পাওয়া যায়নি, কেউ কেউ SMS পাননি, এবং যে একটা গ্যাপের কথাও বলছিলেন যে এখন তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছিল যে 4 সপ্তাহের মধ্যে আর কি দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি কি যথার্থ? কিভাবে দেখছেন বিষয়গুলোকে? ধন্যবাদ মাহমুদ ভাই। আমি আসলে সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। কালকে
আমাদের জাতি হিসেবে অত্যন্ত গৌরবের একটা দিন। এবং বিশ্বের কিছু অল্প সংখ্যক দেশের মধ্যে আমরা এই টিকাদান, কোভিড-19 টিকাদান একটা কর্মসূচির মধ্যে কালকে প্রবেশ করছি, এবং জাতি হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান। এবং আমাদের এই টিকাদান কর্মসূচি সফল করার জন্য যে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা সবাই কম বেশি সে মাস্টার প্ল্যান হিসেবে অবহিত আছি। যারা ধরেন সম্মুখ যোদ্ধা হিসেবে আমরা কাজ করছি, আমরা চিকিৎসক, সাংবাদিক, ল এনফোর্সিং এজেন্সি, তারা সবাই কিন্তু বাংলাদেশে গত বছর মার্চে যখন প্রথম কোভিড ডিটেকশন হয় তারপর থেকে যেভাবে সফলভাবে এবং আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কোভিড মোকাবেলা করেছে, এটা আজকে কিন্তু WHO থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশের এই সাহসিক ভূমিকা, এবং আপনি জানেন যে ব্লুমবার্গ কে বলা হয়েছে একটা ম্যাগাজিনের প্রতিবেদনে, তারা একটা অ্যানালাইসিস করেছে এবং বাংলাদেশকে কিন্তু তারা বলেছে যে টপ 20 কারেজিয়াস কান্ট্রি যারা কোভিডটাকে অত্যন্ত সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। এবং যেটা প্রচারণার কথা বিষয়ে বেনজির ভাই যেটা বললেন, আমাদের আসলে ডিজিটালাইজেশনটা যে কি পর্যায়ে গিয়েছে মাহমুদ ভাই, আপনি গ্রামে আপনি যান, আপনার সাথে আমার দেখা হয়েছে ভোলার দৌলতখাঁ লঞ্চ ঘাটে। আমি কালকে ভোলায়, আমি কিন্তু কোভিড সময় আমি ভোলায় আমার দেশ, ওখানে আমি মাসে 2 বার যাই রুগী দেখতে, প্রতি শুক্রবার, মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার, আপনি জানেন হয়তো এই বিষয়ে। ওখানকার রুগী দেখার সময় আমি বাচ্চা রুগী দেখি, বাবা মা এবং রুগীর সাথে যারা মামা চাচা যারা আসেন, ইউটিউব, গুগল বাংলা, তারা ডিজিটালাইজেশন এবং টেকনোলজি যে কোন পর্যায়ে গিয়েছে গ্রাসরুট লেভেলে, আমি আশ্চর্য হয়ে যাই। আমি যদি গ্রামে না যেতাম নিয়মিত, তাহলে কিন্তু আমি একটা বিশাল একটা আমার জ্ঞান আমি বঞ্চিত হতাম যে কালকে অনেক রুগী গভর্নমেন্টের যে আগামীকালে যে ভ্যাকসিন প্রোগ্রাম আমার চেয়ে ভালো জানে, কয়টা হসপিটালে দেওয়া হবে, কত লোক পার্টিসিপেট করবে, কতটা টিম কাজ করবে, এই সব কিন্তু তার চেয়ে আমার চেয়ে তারা অনেক বেশি অবহিত। আগ্রহ কেমন দেখলেন তাদের মাঝে? টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ কেমন দেখলেন তাদের মাঝে? টিকার ব্যাপারে আসলে আমি তাদের মধ্যে প্রথম থেকে, মাহমুদ ভাই, এটা কিন্তু এই টিকা আসা না, এই কোভিড শুরু হওয়ার পর থেকে আমি মার্চের পর 3 মাস সরকারি নিষেধাজ্ঞা ছিল লঞ্চের, তারপরে আমি যাওয়া শুরু করেছি আবার 3 মাস পর রেগুলার আমার দেশের বাড়িতে। তখন থেকে আমি দেখেছি যে প্রাণশক্তি আমাদের জনগণের মধ্যে, এবং কোভিড মোকাবেলার ক্ষেত্রে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং লঞ্চ ঘাটে, এবং আমরা জানেন যে ভোলা কিন্তু ইলিশের জন্য বিখ্যাত, ইলিশ ধরা থেকে ওখানে কিন্তু একটা দিনও কিন্তু রূপালী ইলিশ ধরা বন্ধ হয়নি। ছেলেদের মধ্যে যে সাহসিকতা, তাদের যে আল্লাহ তাআলা যে একটা অশেষ রহমত, এবং আমাদের যে ইমিউনিটি, এটা কিন্তু সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। এবং আমাদের যে ক্রস ইমিউনিটি যে হয়েছে বিভিন্ন ভাবে, আমরা যে আমাদের সাথে মাটির সাথে আমাদের যে বিশাল জনগোষ্ঠী একটা যে সংযোগ আছে, এবং এটা যে এই কোভিড এর ক্ষেত্রে, কোভিড মোকাবেলার ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমের যে বিশাল অবদান রেখেছে, এটা অবিশ্বাস্য। এবং সেজন্যই বলছি যে তারা জনগণ, গ্রামের জনগণ, তারা কিন্তু টিকার ব্যাপারে কিছুটা অনীহা এই কারণে, তারা বলছে যে ডক্টর বা স্যার, আমরা তো কোভিড এর যে আসল সময়টা যখন কোভিড সবচেয়ে প্রকোপ বেশি ছিল, আমরা মোকাবেলা করতে পেরেছি, এবং আমরা আমাদের সরকারের উপর অত্যন্ত আস্থাবান। সুতরাং এই টিকাদান কর্মসূচির ব্যাপারে তারা বলছে আমরা অবশ্যই অংশগ্রহণ করব, কিন্তু এই ক্ষেত্রে যারা বলছেন, যারা সম্মুখ যোদ্ধা, তাদেরকে তারা বলছে তারা নিজেরা কিন্তু উৎসাহিত করছে যে আমাকে কালকে তারা বলেছে যে স্যার, আপনি ঢাকায় গিয়ে প্রথম টিকাটা আপনি নেবেন, আপনি প্রথম টিকা নিয়ে আপনি ভোলায় আসবেন। এই যে জনগণ আমাকে উদ্বুদ্ধ করছে, জনগণ আমাকে উদ্বুদ্ধ করছে যে আপনি টিকা নেন, আপনি সম্মুখ যোদ্ধা, আপনি কোভিড টাইমে এসে আমাদের সাথে রুগী দেখছেন, আমাদের সাথে আপনি মেলামেশা করছেন, আপনার টিকা দেওয়া উচিত সবার আগে, আমরা তো আছি। এই যে একটা একাত্ম বোধ, আমাদের জনগণের জাতীয়তা বোধ, এবং একসাথে মোকাবেলা করার যে একটা প্রবল ইচ্ছা, একটা প্রাণশক্তি, এটা মাহমুদ ভাই, এটা অবিশ্বাস্য। আবারও আসবো অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আবারও আসবো আপনার কাছে। একটু অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান, আপনার কাছে যেতে চাই।
এই যে আসলে একটু টিকার প্রস্তুতি নিয়েই আসলে আমরা থাকতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল থেকে যে সারা দেশের 1005টি হাসপাতালে প্রায় 2400টি টিম কাজ করবে এবং যে করোনার টিকা সারা দেশে এটি একটি বিশাল একটি বিষয়। এই টিকা দেয়া যে শুরু হবে, এই টিকা দেয়াকে কেন্দ্র করে সার্বিকভাবে প্রস্তুতি আপনার কাছে কেমন মনে করছেন, বা আমরা কতটুকু প্রস্তুত? ধন্যবাদ আপনাকে, যারা সহ বক্তা আছে ওনাদেরকে এবং দর্শকদেরকে। খুব বিজ্ঞ আলোচনা হয়েছে, আমিও উপকৃত হয়েছে। আপনি যেই প্রশ্নগুলো বললেন ওগুলোতে আমি স্পেসিফিক্যালি একটা করি। একটা হচ্ছে প্রাথমিকভাবে আমাকে বলতে হবে যে এই পর্যন্ত যে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি, একটা বিশাল ভ্যাকসিনেশন প্রোগ্রামের শুরু হিসাবে এটা অনেক কিছু। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যখন এটা মাঠে ফিল্ডে করাবে তখন দেখতে হবে যে আসলে আমরা কি পরিমাণ দিতে পারছি। তাহলে এই জায়গায় যেমন মনে করেন গতকালকে SMS যায়নি, আমি তো মনে করি যে এটাকে বড় করে দেখার দরকার নেই। কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা টোটালিটি আমি দেখতে পাচ্ছি, সেখানে এটা হচ্ছে একটা ল্যাপস। এই ল্যাপসটা হচ্ছে এটা হচ্ছে 1 দিন আছে, 2 দিন আছে, 3 দিন আছে, তারপর কিন্তু আর হয়তো থাকবে না। যেহেতু এগুলা করা সম্ভব, এগুলা এমন কোনো কঠিন কোনো কাজ নয়। কিন্তু এই ল্যাবসটাকে তো অ্যাড্রেস করতে হবে। জি, নিশ্চয়ই। আমি বলছি যে প্রথম দিন তো এটা দ্বিতীয় তৃতীয় দিনে গিয়ে হয়তো এটা হবে, এটা কারেকশন করতে হবে, নো ডাউট। কিন্তু কথা হচ্ছে যে আসলে কি যে অ্যাপস এর মাধ্যমে যদি হয়েও থাকে, আপনি নিজেই বলেছেন যে মাত্র 3 লাখ বা 4 লাখ 3,28,000, তাহলে এটা দিলে এটা 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 দিয়ে কি আমার 2005টা যে সেন্টার খুলে রেখেছি ওখানে কি লোক পাবো? আমি পাবো না তো। তাহলে আমাকে সব জায়গায় একটা বিকল্প দিতে হবে। এটা মানে আমি যা প্ল্যান করব ওইটাই যে হতে থাকবে এমন নয়। এই কারণে এখানে যেটা করতে হবে, এটা যেহেতু মানুষের মধ্যে একটা পারসেপশন, এটা হিউম্যান বিইং আর গাইডেড বাই দ্য পারসেপশন। তাহলে এই পারসেপশন হচ্ছে আমাদের প্রফেসর বেনাজির সাহেব বললেন যে আমাদের গ্রামে তো করোনা নেই, এটা হচ্ছে ওর পারসেপশন। কিন্তু দেশে তো করোনা আছে, করোনা গ্রামেও আছে, শহর আছে। সে বাই চান্স বেঁচে গেছে, ওই এলাকাটা বাই চান্স কম হয়েছে। তাহলে দিস ইজ অনলি বাই চান্স। তাহলে ওই পারসেপশন, ওরা কিন্তু এই পারসেপশনটা ডিপ রুটেড হয়েছে, যেহেতু ওরা গত 1 বছর ধরে প্রায় 9 মাস 10 মাস ধরে করোনার সাথে বসবাস করছে। তাহলে প্রত্যেকটা লোক, এটা এমন একটা ডিজিজ হয়েছে আমাদের কন্ট্রোল প্রোগ্রামের জন্য সুবিধাজনক যে সব মানুষ কিন্তু জানে। এখানে অনেক কিছু মিস ইনফরমেশন আছে, কিন্তু মানুষ যে করোনা একটা চলতেছে, করোনার জন্য কি করতেছে, কি করতে হবে, এরকম কিছু পারসেপশন ওদের মধ্যে আসছে। তাহলে এই পারসেপশনের কারণেই হচ্ছে আমার রেজিস্ট্রেশন কম হয়েছে। এই পারসেপশনের কারণেই মানুষের মধ্যে একটা ভীতি জন্মেছে যে এটা দিলে ক্ষতি হবে না তো, এটা ইন্ডিয়ার জিনিস, এটা সাইড ইফেক্ট হচ্ছে, এতজনের পত্রিকায় আসতেছে, এতজনের সাইড ইফেক্ট হচ্ছে। তাহলে এগুলো দিস আর টেম্পোরারি পারসেপশন চেঞ্জেস উইথ টাইম। এবং যখন আস্তে আস্তে দেখা যাবে যে মানুষ, ডাক্তাররা নিচ্ছে, ফ্রন্ট লাইন ওয়ার্কাররা নিচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় নিচ্ছেন, আরো যারা ডিগনিটারিজ আছে বা ওয়েল নোন পিপল আছে ওনারা নিচ্ছেন, মানুষ আস্তে আস্তে নিবে। তবে 70 লাখ ভ্যাকসিন ডেলি যদি আমি 1 লাখও দেই, তাহলে কিন্তু 70 দিন লাগতেছে। তাহলে আমি 1 লাখ কি চট করে যেতে পারবো? এটা আমাকে আস্তে আস্তে বাড়াতে হবে। তাহলে এখানে একটা রিজিডিটি দেখানোর সুযোগ নেই। যেমন একটা বললো যে আমি অ্যাপসে না গেলে আমি ওদেরকে ভ্যাকসিন দেবই না, এটা মানুষকে একটা রিজিডিটির মধ্যে ফেলে দেওয়া। তাহলে যেটা করতে হবে, এটা সমাধান কি? সমাধান হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। যে স্পট রেজিস্ট্রেশনটা, যেহেতু আমার কাছে ভ্যাকসিনের বক্স আমি খুলে ফেলেছি, আমি চাই যে এই বক্সটা শেষ হয়ে যাক এবং এরপরে নেক্সট বক্স আমি খুলবো। তাহলে আমি এতগুলা মানুষকে এমপ্লয় করে বসিয়ে রেখেছি, ওরা যদি কোনো লোক না পায় ভ্যাকসিন দেওয়ার জন্য, তাহলে এটা খুলে রাখলাম কেন? ভ্যাকসিনটা আমি ধরে রাখবো কেন? ভ্যাকসিনটা আমি যত তাড়াতাড়ি পারে ওটা ছেড়ে দেবো। তাহলে এই কারণে এই জিনিসগুলা হয়তো কিছুটা মডিফাই করতে হতে পারে। এবং ওরা যে সার্ভেইলেন্স সিস্টেম এবং ফার্মাকো ভিজিলেন্সের যে প্ল্যান করেছে, আমি বলছি যে প্ল্যানটা ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমাদের দেখার ব্যাপার যে আমরা পারছি কিনা। ইমপ্লিমেন্টেশনে গ্যাপ থাকবে, উই উইল কারেক্ট ইট উইথ টাইম। এখন সবকিছু রাতারাতি 100 ভাগ ঠিক হয়ে যাবে, এটা কিন্তু আমাদের আশা করা উচিত না, এটা আমেরিকাতে অসম্ভব নয়। কিন্তু উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু। আপনি যেটা বললেন যেটা করতে হবে। এছাড়া হচ্ছে ভ্যাকসিনের যে গ্যাপটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু যেই গবেষণাগুলো আমরা মানে যে গবেষণার উপর ভিত্তি করে এই ভ্যাকসিনটাকে রিকমেন্ড করেছে যে এটা ইফেক্টিভ 70%, সেইখানে কিন্তু সেকেন্ড ডোজটা
4 উইকস পরেই দেওয়া হয়েছে। এরপরে সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করা দেখা যাচ্ছে যেটা 2 মাস পরে দিলেও হচ্ছে, আবার দেখা যাচ্ছে 3 মাস পরে দিলেও মনে হয় আরো বেটার ওদের অ্যান্টিবডি রেসপন্স হচ্ছে। তাহলে এগুলো কিন্তু মানে প্রমাণিত বা সিদ্ধান্ত হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু ইউকে কেন 3 মাস পরে দিয়েছে, কারণ হচ্ছে ওদের দেখলো যে ওরা শর্ট সাপ্লাই, এবং ফার্স্ট ডোজ দেওয়ার পরেই প্রায় 50% বেশি লোক প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। সেকেন্ড ডোজ দিলে এটা 70-80% চলে যাচ্ছে। তাহলে ওরা যদি সারা দেশের মানুষকে যদি প্রথম একবার দিয়ে 70% প্রোটেকশন দিয়ে দিতে পারে, তাহলে এটা বিরাট প্রোটেকশন। কারণ ভ্যাকসিন আসার আগে বৈজ্ঞানিকরা চাচ্ছিল যে ভ্যাকসিনের এফিকেসি যদি 50% হয় সেটা আমি অ্যাকসেপ্ট করব, আমি এফডিএ এটাকে অনুমতি দেব। সেখানে সব ভ্যাকসিন গুলো আসে 70-95%। তাহলে এখানে আমরা তো এর চেয়ে কম পাইলেও নিতাম, তাহলে এটা কেন নেবো না? তাহলে এই ভ্যাকসিনটা এই জিনিসগুলো, এবং আসলে যতই বলুক মানুষের কিন্তু একটা পয়েন্ট অফ ডিস্ট্রাস্ট আছে। এই ডিস্ট্রাস্টের কারণে মানুষ হেজিটেন্ট। কেন ডিস্ট্রাস্টটা মানুষ কেন? যে কোনো নতুন জিনিস, এই ডিস্ট্রাস্টটা হচ্ছে গত 9 মাসের ওদের করোনার সাথে বসবাস করে যেটা ওরা দেখেছে ব্যক্তিগতভাবে এবং সবকিছু মিলিয়ে পুরো সামগ্রিক অবস্থা দেখে ওদের পারসেপশন হয়েছে যে এটা আমি মনে করি যে আমাদের কন্ট্রোল প্রোগ্রামের অনেক উইকনেস ছিল, কথার সাথে কাজের সমন্বয় ছিল না। মানুষ এসব জিনিসগুলা দেখেই এরকম একটা পারসেপশন হয়ে যেতে পারে। মানে এটা তো কি হয়েছে কিন্তু এটা দুই একজনের সাথে কথা বললে বোঝা যাবে না, এটা হচ্ছে আউটপুট দেখে বুঝতে হবে। আউটপুট হচ্ছে হাউ মেনি পিপল আর কামিং ফর টেকিং দ্য ভ্যাকসিন। তাহলে এটা যদি আমরা স্পট রেজিস্ট্রেশনটা করি, ওখানে যদি ওই যে শুধু প্রিভিলেজ লোককে না দিয়ে আমরা যারা হাই রিস্ক গ্রুপ, যারা দরকার ওদেরকে যদি দেই, তাহলে কিন্তু এই জিনিসটা সমাধান হয়ে যেত। তাহলে কি অধ্যাপক ডাক্তার রিজওয়ানুর রহমান, আমি একটা বিষয় একটু পরিষ্কার হয়ে নিতে চাই আপনার কাছ থেকে। তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে এই যে এখন যে ক্যাটাগরিগুলোতে আসলে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং যারা নিবন্ধন করতে পারবেন, এবং অন্যান্য যেই সম্মুখ সারির সঙ্গে তো এটাও আছে যে 55 বছর বা তদূর্ধ্ব, তাহলে কি আপনি এই বয়সের যে ব্যারিয়ারটাকে এটাকে উঠিয়ে দিয়ে সবার জন্যই বা 18 বছর? না 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 না, আমার লিমিটেড, আমার লোক তো 16 কোটি। জি, আমার কাছে ভ্যাকসিন আছে 70 লক্ষ। জি, আমি এটা সবাইকে তো দিতে পারবো না, আমাকে অবশ্যই এটা প্রায়োরিটাইজ করতে হবে। ভ্যাকসিন আমরা দুইটা কারণে দিই, একটা হচ্ছে মর্টালিটি রিডাকশন, যে মৃত্যু হার কমাবে, আর একটা হচ্ছে ট্রান্সমিশন রিডাকশন। তাহলে ট্রান্সমিশন রিডাকশন এখন আমাদের পলিসি নেই, এখন পলিসি হচ্ছে মর্টালিটি রিডাকশন। তাহলে মর্টালিটি রিডাকশন যদি আমাকে করতে হয়, তাহলে হাইয়েস্ট রিস্ক যারা আছে দেশের মধ্যে ওদেরকে সবার আগে দিতে হবে। যেমন ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যারা কেয়ার হোমে আছে, মানে বাসায় থাকা সম্ভব নয়, ওদেরকে দিয়েই কিন্তু শুরু হয়েছে। আমরা তো 55 বছর বা তদূর্ধ্ব সেই বয়স সীমা তৈরি করেছি, তারপরেও তো সাড়া পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। পারফেক্ট না, সারা পাচ্ছে না। এটা অ্যাপের কারণে আমরা তো বুঝতে পারছি না এখন পুরাটা। এটা সমাধান করতে হবে আমাকে। মানে আপনি কি তাহলে কি এটা বলতে চাচ্ছেন যে অ্যাপ চালু হলেই আরো সাড়া আরো বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে, আমি মনে করি বাড়বে। এটা আরো যখন দেখবে সবাই নিচ্ছে, ওদের হেজিটেন্সিটা কেটে যাবে, ওদের পারসেপশনটা অল্টার্ড হবে যে না এটা নেওয়া যায়। তেমন বিষয় হচ্ছে ওরা একজন আত্মীয় নিয়েছে, একজন বন্ধু নিয়েছে, একজন ভাই নিয়েছে, এরকম যখন হতে থাকবে এটা অবশ্যই বাড়বে। এবং না বাড়লেও যেহেতু মানুষের কাছে লিমিটেশন আছে, আমাদের অ্যাপ ইউজ করার মধ্যে তো লিমিটেশন আছে। জি, এখন সে একজনের সাহায্য নিয়ে একজন করে ফেললো, আরেকজন সাহায্য নিতে পারলো না, সে করতে পারলো না। কিন্তু এই জায়গাগুলোতে আমি বলতেছি আমরা স্পট রেজিস্ট্রেশনটা খোলা রাখি, কিন্তু ওখানে হাই রিস্ক গ্রুপ গুলাকে দেখেই আমরা আমার ক্যাপাসিটিকে, আমাদের তো আমার ক্যাপাসিটি যেন স্বাস্থ্যমন্ত্রী তো বলেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে তো বলা হয়েছে যে স্পট রেজিস্ট্রেশনও করা যাবে, এই অপশন তো আসলে দেয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন, এটাকে ব্যবহার করেই আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আমি 1 লাখ করে দিলেও কিন্তু আমি 70 দিন লাগবে, এটা চিন্তা করতে হবে। তাহলে আমি যত পারি এটা দিয়ে দেব, কিন্তু আমি হাইয়েস্ট রিস্কে কভার করব। এই জন্য একটা প্রচারণাও চালাবো, এবং আমাদের মানুষ যখন এটা দেখবে যে এটা সঠিকভাবে নিতে পারতেছে এবং সহজ, ইউজার ফ্রেন্ডলি, তখন কিন্তু এটা নিবে। আচ্ছা, আমরা আছি ইসপানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের আজকের বিষয় আগামীকাল থেকে যে সারা দেশে করোনার টিকা দেয়া হবে তারই প্রস্তুতি এবং কি করণীয় সার্বিকভাবে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আবার আলোচনায়, সঙ্গে থাকবে।
বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। সারা দেশে ভ্যাকসিন, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল দেশের 64 জেলায় করোনার যে ভ্যাকসিন, সেই সারা দেশে ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন হবে। স্বাস্থ্যমন্ত্রী নিজে টিকা নিয়েই এই ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন করবেন, যতটুকু পত্রপত্রিকা গণমাধ্যমের খবর, এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং আরও কয়েকজন মন্ত্রীও কিন্তু কাল টিকা নিতে পারেন। এই যখন খবর, আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশের 1005টি হাসপাতালের করোনা টিকা দেয়া হবে, সেই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আমরা এই সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আছি। একটু যেতে চাই ডাক্তার অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে আবারও একটু যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে আগামীকাল যে ভ্যাকসিনেশন বা টিকাদান কার্যক্রম যে শুরু হতে যাচ্ছে, একটি কথা আমরা দেখছি যে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ একদিনে 150 জন টিকা নিতে পারবেন। সেই হিসেবে যদি সারা দেশে 1005টি টিকাদান কেন্দ্র থাকে, তাহলে একদিনেই তো আসলে 1.5 লাখেরও বেশি, 1.5 লাখের মতো মানুষ টিকা নিতে পারবেন। কিন্তু আমাদের যে সমস্যা সেটি দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করেছেন আজ দুপুর পর্যন্ত 3,28,000, এবং কতজন স্পটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটাও তো একটা শঙ্কা আছে। এই বিষয়টিতে আসলে কিভাবে আমরা সমন্বয় করতে পারি? ডাক্তার আফতাব ইউসুফ রাজ। হ্যাঁ মাহমুদ ভাই, এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিন্তু যে নাম্বারটা সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে, প্রায় 1.5 লাখের উপর প্রতিদিন দেওয়া হবে, এটা কিন্তু গভর্নমেন্ট একটা মাস্টার প্ল্যান অনুযায়ী তারা কিন্তু টার্গেটেড পপুলেশন নিয়ে এই মাস্টার প্ল্যানটা করা হয়েছে, এবং বিভিন্ন ফেজে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। সেই ক্ষেত্রে কালকে কিন্তু যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটা শুরু হচ্ছে, ওইটা দেখেই কিন্তু অনেকে উদ্বুদ্ধ হবে। আমরা সবাই জানি কিন্তু যে কোনো একটা জিনিস শুরুর আগে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, এবং কালকে যখন একটা গ্র্যান্ড একটা ওপেনিং হবে ভ্যাকসিনেশন প্রোগ্রামে কোভিড-19, এবং আমরা যখন জাতি হিসাবে এই প্রোগ্রামে পার্টিসিপেট করব কালকে, এবং কালকে থেকেই একটা উদ্দীপনা সৃষ্টি হবে। আমি যেটা বিলিভ করি, এটা মাই পার্সোনাল বিলিভ, কিন্তু আমি হতাশ না। এবং কালকে থেকে আমি দেখবো যে হয়তো স্পট রেজিস্ট্রেশন অনেক হচ্ছে এবং অনলাইন রেজিস্ট্রেশন অনেক হচ্ছে। আরেকটা কথা আমাদের বলছি যে আমাদের কিন্তু 16 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া লাগবে না। টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যে আমাদের কিন্তু জনসংখ্যার 40% কিন্তু আন্ডার 18। আমি যদি 40% পপুলেশন কিন্তু আমরা এখন কাউন্টে আনবো না, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 6 কোটি লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে না, তারা কিন্তু ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় আনছে না। 16 কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে, এই চিন্তাটা মাথা থেকে আমাদের এখনই করার কোনো দরকার নাই। আমার মনে হয় যে আমাদের ইয়াং জনগোষ্ঠী, এবং আমরা জানেন যে মোর দেন 50% হচ্ছে আন্ডার 18। আমি যদি আন্ডার 18ও 50% আন্ডার 25, আন্ডার 25 যদি 50% হয়ে থাকে, তাহলে আমার কিন্তু 16 কোটির 8 কোটি কিন্তু এখনই আমাদের টার্গেট পপুলেশনের মধ্যে পড়ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাকসিন লোডটা ইনিশিয়ালি কিন্তু অনেক কমে আসছে। তো এই সার্বিক বিবেচনায় আমার মনে হয় যে কালকের উদ্বোধনের পরে এই জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা অনেক বাড়বে। এবং এক্ষেত্রে আমি আরেকটু, এটা আমি এর আগেও বলেছি আপনাদের প্রোগ্রামে, যে ভ্যাকসিনেশন কেন দেব, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং যারা কোভিড-19 বিজয়ী হয়েছেন, জি, তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিন্তু আমেরিকার বস্টন ইউনিভার্সিটি একটা ছোট স্টাডি করেছে, খুব স্মল স্টাডি। এটাতে তারা কিন্তু যারা কোভিড-19 এ মারা গিয়েছেন, ওই সমস্ত অনেক রোগীর আফটার ডেথ তারা কিন্তু পোস্টমর্টম বা অটোপসি করেছেন। আপনি জানেন যে আমাদের দেহে কিন্তু যে ইমিউন সেলের মধ্যে কিছু মেমোরি সেল আছে। এই মেমোরি সেলের কাজ হচ্ছে যে একটা ইনফেকশন যখন হয়, ওই ইনফেকশনটা যখন ফার্স্ট টাইম হয়, ওই মেমোরি সেলটা কিন্তু ওই ইনফেকশনটাকে চিনে রাখে। আমি খুব সহজে বলছি। এবং দ্বিতীয়বার যখন ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে, ওই মেমোরি সেলের মধ্যে মেমোরিটা থেকে যায়, তখন কিন্তু আমাদের বডিটা খুব ভালোভাবে রিয়াক্ট করে, ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে প্রবেশ করতে দেয় না। কিন্তু কোভিড-19 এর যারা মারা গিয়েছেন, ওই সমস্ত কিছু পেশেন্টের যে অটোপসি করা হয়েছে লিম্ফ নোডে, আপনারা জানেন এটা গ্রন্থি আমাদের শরীরে, লিম্ফ নোডের মধ্যে কিন্তু এই আমাদের ইমিউন সেল, টি সেল, বি সেল এবং মেমোরি সেল গুলো থাকে। এবং অটোপসি করে দেখা গিয়েছে যে ওই লিম্ফ নোডের যে সেন্টারটা, যে জার্মিনাল সেন্টার, যেখানে এই ইমিউন সেল গুলো ম্যাচিউর হয়, পরিপক্ক হয়, এই মেমোরি সেল গুলো যেখানে পরিপক্ক হয়,
দেখা গেছে যে মৃত COVID-19 পেশেন্টের লিম্ফ নোডের জার্মিনাল সেন্টারটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে। মানে COVID-19 ভাইরাসটা লিম্ফ নোডের জার্মিনাল সেন্টারটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে মেমোরি সেলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। সুতরাং COVID-19 আক্রান্ত ব্যক্তিরা যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের দেহেও ওই লিম্ফ নোডের যে জার্মিনাল সেন্টারের ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং মেমোরি সেল অর্থাৎ তাহলে কি ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আমি কি এই কথা বলতে পারি যে যদি আপনার কথা সারাংশ সেটি হচ্ছে যে যারা ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন তারা যাতে মনে না করেন যে তাদের আসলে টিকা নেওয়ার প্রয়োজন নেই, তাদেরও আসলে টিকা নেওয়ার অবশ্যই অনেক প্রয়োজন রয়েছে। আপনি 100% সঠিক কথা বলেছেন। যারা আক্রান্ত হয়েছেন এবং আল্লাহর রহমতে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা আনা উচিত হবে না যে আমি সেকেন্ড টাইম আক্রান্ত হব না। এবং আমি অ্যাজ এ ফিজিশিয়ান, আমরা এখনো COVID-19 আমরা পাচ্ছি, সেকেন্ড অ্যাটাক থার্ড অ্যাটাক নিয়ে অনেকে আসছে। সুতরাং এই জন্যই কিন্তু আমাদের ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিনের কিন্তু কোনো বিকল্প নাই। আরেকটা কথা বলছি, জি আরেকটা যদি আমাকে 2 মিনিট সময় দেন, যে ভ্যাকসিন নিলেও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ ভ্যাকসিন আমাকে কতটা প্রোটেকশন দেবে সেটাও কিন্তু এখন সায়েন্টিফিক্যালি অতটা কিন্তু প্রুফড হয়নি। কোন স্টাডি বলছে 6 মাস, কোন স্টাডি বলছে 1 বছর অ্যান্টিবডি থাকবে। সুতরাং ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, আমি প্রোটেক্টেড, আমি স্বাস্থ্যবিধি মানবো না, আমি মাস্ক পরবো না, আমি একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা দূরত্ব, সামাজিক দূরত্ব মানবো না, এই মাইন্ডসেট থেকে কিন্তু আমাদের উঠে আসতে হবে। একদম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আফতাব ইউসুফ রাজ, খুব চমৎকার বলেছেন। একটু যেতে চাই আবারও ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে। একটা বিষয় সেটি হচ্ছে যে করোনার এই টিকার প্রথম ডোজ নেয়ার যে 4 সপ্তাহ পরে যে দ্বিতীয় ডোজ নেয়ার কথা যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এখন একটি বিষয়, আমরা যেই গতিতে নিবন্ধন হচ্ছে এবং আমরা এখনো আসলে জানি না আগামীকাল থেকে সারা দেশে যেই টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে, স্পট রেজিস্ট্রেশন কতটুকু হয় বা কেমন সারা পড়ে। এখন যদি প্রথম ডোজ নিতেই যদি দেরি হয় বা অনেক দিন ধরে চলে, তাহলে দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষেত্রেও কি আসলে কোনো সমস্যা বা সেইগুলো চিন্তা করে বা এতদিন ধরে টিকা কার্যক্রম চালানো, এই বিষয়গুলো কি আসলে একটা জটিলতা তৈরি করতে পারে কিনা? জি, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। তার আগে আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছিলাম, যেটা ডাক্তার রিদওয়ান বলেছেন, যে দেখেন আমাদের একটা পিয়ার রিভিউ জার্নাল আছে যেটার নাম ল্যান্সেট, আমরা এতদিনে সবাই জেনে গেছি। সেখানে কিন্তু এই যে 70% যে এফিকেসিটা, সেটা কিন্তু বলেছে এভারেজ, নট অ্যাকিউরেটলি 70%। ওকে, আচ্ছা, আমি বলতে চাচ্ছি এই জিনিসটা দেখেন, আমরা তো আসলে এখন পর্যন্ত ভ্যাকসিন প্রডিউসড কোনো কান্ট্রি না, আমরা ভ্যাকসিন তৈরি করিনি, ঠিক আছে? এখন আমাদের অ্যাভেলেবিলিটির উপরে কিন্তু সবসময় আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে। এই যে প্রিপেয়ারনেসটা, আপনি একই দেশে 3টা নিয়ম রাখতে পারেন না, ঠিক আছে? ইয়েস, আমাদের জনগণ, দরিদ্র জনগণ, যেটা রাজভাই বলতেছিলেন তার সাথে কিন্তু আমি 100% একমত, আবার কিছু জিনিসে একমত না। যেমন ভোলায় বা অন্যান্য সব জায়গায় কিন্তু উনি যে টেকনোলজির কথা বলেছেন সেটা কিন্তু গেছে, কিন্তু সবার হাতে কি স্মার্টফোন আছে? সবার হাতে নেই। তাহলে আমি যদি, যেটা বেনিজের ভাই আসলে বলেছিলেন, সেটা আমি ওনার সাথে একমত। এই কারণে আমি আইসিডিডিআরবিতে নিজে ফিল্ড ট্রায়াল করেছি, 20 বছর আমি কাজ করেছি। সেখানে সম্পৃক্ততার একটা ব্যাপার আছে, যেমন গভর্নমেন্টের লোক নিয়ে, সাথে নিয়ে আপনি কিন্তু আইসিডিডিআরবি বলেন, আইডিসিআর বলেন, ব্র্যাক বলেন, ব্র্যাকের সেন্টার কিন্তু সব জায়গায় আছে। এদেরকে নিয়ে যে অ্যাওয়ারনেস, যে বিল্ডিংটা এবং তাদের যে কিছু কোয়ারিজ আছে, সেই কোয়ারিজটা যদি আপনি একটু শুনতেন, কারণ কি যখন ভ্যাকসিন আসবে আপনি কনফার্ম, তখন কিন্তু এই সার্ভেটা করতে পারতেন। প্লাস আপনি সব ডিস্ট্রিক্টে যখন ভ্যাকসিন অলরেডি ছড়িয়ে দিয়েছেন, আপনি সেন্সাসের উপর বেস করে করেছেন। সবচেয়ে ভালো হতো আপনি যদি সব সিভিল সার্জনকে দায়িত্ব দিয়ে দিতেন, তার একটা সার্ভে করতো, কোন জায়গায় কতটুকু ভ্যাকসিন লাগবে ততটুকু পৌঁছালে কিন্তু ভালো হতো। এটা হলো একটা ওয়ে বলছি। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি উত্তরে আসছি। সেটা হলো, দেখেন আসলে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকা কিন্তু, এটা ল্যান্সেটের কথা, আমার কথা না, সেখানে তারা বলেছে 62% থেকে 90% এফিকেসি, এবং তারা এভারেজ বলেছে 70%। এবং তারা একটা ম্যানুফ্যাকচারিয়াল প্রবলেম হয়েছিল যে এখানে তাদের প্রথম ডোজে, প্রথম ভায়ালে হাফ ডোজ ঢুকেছিল, এবং ওই হাফ ডোজ দেওয়া এবং পরে ফুল ডোজ দেওয়াতে কিন্তু এফিকেসি 90% হয়ে গেছে। এবং এখন আমি যেটা আপনাকে বললাম, ওয়াল স্ট্রিটে যেটা বের হয়েছে, যে আদের পুনওয়ালেও সাহেবের নিজের
বক্তব্যের সাথে একজন সায়েন্টিস্টের কথা আমি তো ফেলে দিতে পারি না। ওখানে তারা বলছে যদি আপনি 3 মাসের গ্যাপে দেন তাহলে 95% হবে এফিকেসিটা। এখন দেখেন আমাদের এই জিনিসটাকে কাস্টমাইজ বলে। আমাদের যে ভ্যাকসিনটা এসেছে একটা গিফট এবং 50 লক্ষ, এই তো। জি এবং প্রথম যেটা লটটা আসছে আমার জানা মতে, এটা আমার ব্যক্তিগত তথ্য থেকে বলছি, সেটা এপ্রিল পর্যন্ত আপনার ভ্যালিডিটি ডেট আছে, ঠিক আছে, এবং জি। পরেরটা কিন্তু আরো 1 মাসের পরে আছে। তা আমি কোনটা চেষ্টা করব, আমার এই আপাতত আমি 70 লাখই ধরি, কারণ আমি আরেকটা কথা বলছি, গভর্নমেন্ট এখন সেটা প্রকাশ করছে না, সব জায়গায় এখন জানে বহির্বিশ্ব, বিশেষ করে ইউএস, কানাডা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি, তারা কিন্তু চাপ প্রয়োগ করছে এই ভ্যাকসিন তাদের নেওয়ার জন্য। কারণ কি, এটা কিন্তু আমি বাংলাদেশকে ক্রেডিট দিতে হবে, আমি দিচ্ছিও, যে তারা কিন্তু সিস্টেমেটিক ভাবে অনেক কিছু করেছে। কিন্তু এখন যে চাপটা দিচ্ছে তারা, তারা চাচ্ছে যে এই ভ্যাকসিন গুলো, এখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গুলো কিন্তু ইউরোপ চাচ্ছে, আপনার কানাডা চাচ্ছে, কারণ কি তারা গণহারে দিয়ে গেছে কিন্তু। তো সেই কারণে আমি বলতে চাচ্ছিলাম এই জিনিসটা, যে আপনি এই কাস্টমাইজটা করতে হবে, আপনার যারা এইটার উপরে সংশ্লিষ্ট আছেন তারা তাৎক্ষণিক আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে। যে আপনি এতদিন কিন্তু মানুষকে বলে আসছেন আপনার 2 মাসের গ্যাপ, এখন হঠাৎ করে বলছেন 1 মাসের গ্যাপ, সেটা কেন? তাহলে আমি যদি দিয়েই দেই, ধরেন ভ্যাকসিন, কিন্তু একটা আরেকটা কথা বলি, রাজভাই বলছিলেন যে আমরা ফ্রন্টলাইনাররা কেন দিব, আগে দিলে আমরা আবার চিকিৎসায় চলে যাব, বা যারা পুলিশে আছেন বা যারা সাংবাদিকতা করছেন তারা সামনে সামনে যারা ফাইট করে তারা দিয়ে আবার সেই করোনা রোগীদের সাথে আমরা আবার মেলামেশা করব, তাই ফ্রন্টলাইনার। কিন্তু আমি যদি সারা বিশ্বকে বা বাংলাদেশের কথাই ধরি, 70% মিনিমাম যদি আমি না কভার করতে পারি বা না দিতে পারি, তাহলে আমার ওই ভ্যাকসিনাইজেশনে কোনো কাজ হবে না। প্লাস আমি কিন্তু প্রত্যেক বছর এইভাবে ধার করে, মানে আপনি আপনার লবিং এর উপর ডিপেন্ড করে আপনি প্রত্যেক বছর কি ভ্যাকসিন পাবেন? কারণ কি, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, কোনো ভ্যাকসিন কিন্তু এক পর্যন্ত বলেনি 2 ডোজ পরে ধরলাম আপনার অ্যান্টিবডি হয়েছে, কিন্তু আপনাকে কত দিনের প্রোটেকশন দিবে এটা কিন্তু কেউ এখনো ক্লিয়ার করেননি। কিছু কথা এসছে, সেটা ওয়াল স্ট্রিট জার্নালে এসছে, সিএনএন হেলথে এসছে, সেগুলো বলেছে যে 1 বছর, আর মডার্না বলেছে তাদেরটা 2 বছর। কাজ কিন্তু কোথাও এখনো থেমে নেই। ওকে, আমি আপনাকে একটা লেটেস্ট তথ্য দিচ্ছি, বিবিসি নিউজের আপনার 4 ফেব্রুয়ারিতে তারা এখন বলছে এখন একটা কম্বিনেশন ড্রাগ তারা চালু করছে, ঠিক আছে। অলরেডি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক মিলে তারা কিন্তু আপনার ফিল্ড ট্রায়াল করে ফেলেছে, এবং নেক্সট উইকে আপনার আজারবাইজান এবং ইউনাইটেড আরব এমিরেটসে তারা কিন্তু ফার্স্ট ডোজ দিবে অ্যাস্ট্রাজেনেকা, সেকেন্ড ডোজটা দেবে হলো স্পুটনিক। তাতে তারা বলছে এতে তাদের এফিকেসি রেট এমন 80 বছরের উপরে যারা আছেন তাদের ক্ষেত্রে 85% এফিকেসি, তাহলে ইয়াঙ্গার জেনারেশন এটা আরো বাড়বে। সুতরাং আমাদের কোনোটাতেই, আর যেটার কারণে আমি বেনিজির ভাইয়ের সাথে একমত, এই কারণে যে আমাদের যদি অ্যাওয়ারনেস বিল্ডিংটা ঠিক মতো না করতে পারি, আমরা যদি শুধু এই যে মিডিয়ার মাধ্যমে, আচ্ছা আপনিই বলেন, অনর্গল আজকে তো আমরা 10 মাস বা 11 মাস, আমরা তো সবাই এখানকে যারা যারা আছেন, যারা আলোচক আছে, সবাই তাদের সবাইকে কিন্তু আমরা অনেকবার কিন্তু অনেক চ্যানেলে আমরা কথা বলেছি, আমরা কি মাস্কটাই ঠিক মতো পরাতে পেরেছি? এখানে কিন্তু সাহসের কোনো ইস্যু না, কোভিড এর সাথে সাহসের কোনো লিঙ্ক নাই। কারণ কি, আসলে আমাদের দেশে যেটা বলেছেন রাজভাই একদম সঠিক, সেটা হচ্ছে আমাদের এটাকে বলে আসলে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি। যেমন আমাদের কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছে, আমাদের চিকুনগুনিয়া হয়েছে, আমাদের আপনার ভাইরাল অন্যান্য ডিজিজ হয়েছে, নিপা ভাইরাস হয়েছে, যেই কারণে আমাদের মধ্যে কিন্তু অন্য কিছু অ্যান্টিবডি আছে, যেটার কারণে হতে পারে, আমি স্টাডি ছাড়া কোনো কথা বলতে পারবো না, হতে পারে যে আমাদের মৃত্যুর হারটা কম। ইট ইজ নট দ্যাট আল্লাহ শুধু আমাদের বাংলাদেশকে রহমত দিয়েছে, অন্য দেশকে দেয়নি, তা না। আমাদের দেশে আজকে যদি ইউরোপের মতো আমেরিকার মতো এরকম মানুষ মারা যেত, যেটা কিন্তু একটা ইনস্টিটিউশন প্লাস একটা পেপারে বলেছিল যে বাংলাদেশে প্রায় 25 লক্ষ লোক রাস্তায় পড়ে মরে থাকবে, কই তাদের কথা তো ঠিক হয়নি। তো সেই কারণে বলছি যে মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। এই যে আজকে ভ্যাকসিন দিচ্ছে না, দেখেন অনেকে বলছিল এই ভ্যাকসিন আসবে না, এই ভ্যাকসিনটা ভালো না, যেই আপনি গিফট পেলেন অমনি এটার উপর সন্দেহ শুরু হয়ে গেল যে এটা অ্যাস্ট্রাজেনেকার কিনা, এটা ভারত বায়োটেকের কিনা, এটার মধ্যে আসলে কিছু নেই, ডিস্টিল ওয়াটার আছে। এমন একটা দেশ দেখেন, এটা নিয়েও কথা উঠেছে, সেটা আবার মিডিয়া প্রচারও করেছে। যেমন আমাদের প্রথম যে ভ্যাকসিন নিয়েছেন যে মহিলা, উনি একজন খ্রিস্টান, তাহলে আমাদের মুসলিম দেশে কেন একজন খ্রিস্টান দিল, এই প্রশ্ন যদি উঠতে পারে তাহলে আপনি কি আশা করতে পারেন আমাকে একটু বলেন তো। তো সুতরাং আমাদের আরো প্রচার প্রচারণাটা বাড়াতে হবে, এবং আমি বলছি
অবশ্যই আপনি স্পট রেজিস্ট্রেশন করাবেন। কাদের? সুবিধা বঞ্চিতদের, সুবিধাভোগীদের না। কালকে কারা কারা দেয় সেটা আপনারা ভালো মতো দেখেন, তাহলে বেরিয়ে আসবে। এই যে আজকে এসএমএস গুলো দিল না, একদিনের ফল্ট, দুদিনের ফল্ট, যারা তাহলে আপনার এই অ্যাপস দিয়ে ঢুকেছে, যারা রেজিস্ট্রেশন করেছে, তারা বিচলিত। আমার কাছে অনেকে ফোন জি। করে যাচ্ছে, তারা ডাক্তার তো আনোয়ারুল অবশ্যই ইকবাল, বিচলিত। তাহলে কি আপনার মতে সুবিধা বঞ্চিত যারা, তারা স্পট রেজিস্ট্রেশন করবে এবং যারা সুবিধাভোগী তারা এসএমএস এর জন্য অপেক্ষা করবে? অফকোর্স, কারণ কি আমি যে ধরেন আমার কথাই না, বলছি, আপনি আমি কি এসএমএস ব্যক্তিগতভাবে বলছি, পেয়েছেন? আমার কথা বলছি। আমি এসএমএস পাইনি, কিন্তু আমি রেজিস্ট্রেশন করেছি। আমি নিজের কথাই বললাম, আমি কেন যাব স্পট রেজিস্ট্রেশনে? কারণ আমি তো রেজিস্ট্রেশন করেছি, সরকার যেভাবে বলেছে আমি সেইভাবে করেছি। এখন যদি আমি চালাকি করতে যাই, আমি বলি প্রথম দিন আমাদের অনেকের স্কোপ ছিল, আমরা দিতে পারতাম, আমরা কিন্তু দেই নাই। কিন্তু তার মানে এই না যে তাদেরকে বাদ দিয়ে আপনি এখন যারা আপনার, ওইটাই আমি বলছি, যাদের, যেই ভাইদের বা যেই বোনদের আপনার স্মার্টফোন নেই বা ল্যাপটপ নেই, স্পট রেজিস্ট্রেশন করতে তাদের সুবিধা হবে, প্লিজ ডু দ্যাট। কিন্তু যারা আবার রেজিস্ট্রেশন করেছে তাদেরকে বসিয়ে রাখবেন, তাদেরকে আপনি কিছু জানাবেন না। আপনার যদি অ্যাপসে সমস্যা হয়, প্লিজ লেট দেম নো, জানাই দেন যে আমাদের আর 2 দিন সময় লাগবে, কেউ বিচলিত থাকবেন না। জি। আমি সেই কথাটাই বলছি। কিন্তু হ্যাটস অফ টু গভর্নমেন্ট, যে মাত্র 50টা দেশের মধ্যে আমরা একটা দেশ যারা কিন্তু কালকেই আমরা ভ্যাকসিনটা দিতে পারছি, এবং আমাদের মন্ত্রী মিনিস্টাররা অবশ্যই দিবেন। তা না হলে দেখেন, এখানে কিন্তু রাজনীতি আমরা করি না, কেউই করি না, কারণ আমরা ডাক্তার, আমরা মানুষকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। অনেকে বলছেন শেখ হাসিনা কেন দিলেন না আগে, অনেকে বলছেন এই মন্ত্রী দিচ্ছেন না কেন, সেই মন্ত্রী দিচ্ছেন না কেন। এত জিনিস আমাদের মধ্যে নেওয়া কিন্তু আসলে ঠিক না। এবং আমরাও এই যে প্রত্যেকটা তথ্য দিয়ে বুঝে বলে এতদিন আসছি, ওই আমরা তো মনে হয় না 20% লোক মাস্ক পরেছে। দিস ইজ ওই যে আল্লাহর রহমত প্লাস ওই যে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, যেটার কারণে আমাদের সেই হারে মৃত্যু হয়নি। তবে আমি শিওর যে আপনার অনেকেই ইনফেক্টেড হয়েছেন, তারা নিজেরাও জানেন না ইনফেক্টেড। আপনি অ্যান্টিবডি টেস্ট করেন, আপনি দেখবেন যে কত মানুষ ইনফেক্টেড হয়েছে। এই বিষয়ে আমারও আসবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সারা দেশে ভ্যাকসিন। প্রিয় দর্শক, আমাদের আজকের ইসমানী নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে এই পর্যায়ে আবারও একটু যাব ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে। বিশেষ করে একটা বিষয় একটু আপনার কাছ থেকে স্পষ্ট হয়ে নিতে চাই, কারণ বিরতির আগে ডাক্তার আনোয়ারুল ইকবাল বলেছেন যে আমাদের দেশে যদি আমরা করোনা মুক্ত হতে চাই, তাহলে আমি যদি একটু স্পষ্ট করে বলতে চাই, তাহলে তিনি বলেছেন যে 70% মানুষকে করোনার টিকা দিতে হবে। কিন্তু এর আগে অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ বলেছেন যে সারা দেশের 40% মানুষকে টিকার আওতায় আনলেই কিন্তু একটা ইমিউনিটি তৈরি হবে। আসলে ডাক্তার বেনজির আহমেদ, আপনি কি বলবেন, কত শতাংশ মানুষকে দেশের এই করোনা টিকা দিলে তাহলে আমরা করোনার হাত থেকে বাঁচতে পারবো? যদি আপনি হার্ড ইমিউনিটির কথা বলেন, তাহলে তো এরকমই 70-80 ভাগ দিতে হবে। এখন বিষয়টা হলো আসলে করোনা যে কিভাবে হবে বা কিভাবে চলে যাবে, আমরা এটা এমনিতে নিশ্চিত না, হ্যাঁ, যে আসলে কি হতে যাচ্ছে। আর যদি আপনি 17 কোটি মানুষ ধরেন, তাহলে তার 70% যত হয় তাকেই টিকার আওতায় আনতে হবে। এখানে 18 বছর নিচে যারা টিকা পাবেন না, তাদেরকেও আপনি এটার এর জন্যই ধরতে হবে যে 18 বছরের নিচে টিকা না পেলেও তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তারাও ছড়াবে। তো তারাও যদি আক্রান্ত হয় এবং ছড়ায়, এবং আমরা যদি তাদেরকে বাদ দিয়ে তাহলে আপনি বাকিদের 70% যদি দেন, তাহলে আর হার্ড ইমিউনিটি হবে না। বা শুধু টিকা দ্বারা আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সেটা সম্ভব হবে না। আসলে এটা হতে হবে একটা কম্বিনেশন, যে আমরা যেটাকে বলি ফার্মাসিউটিক্যাল এবং নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, দুটোকে একসাথে মিলিয়ে দিতে হবে। শুধু টিকাই যে আমাদের হার্ড ইমিউনিটি আনবে বা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করবে, তা কখনোই নয়, কেউই বলেন না, এবং এটা সম্ভব না। এখানে ট্রেসিং রাখতে হবে, আইসোলেশন রাখতে হবে, কোয়ারেন্টাইন রাখতে হবে, এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে,
এখানে মাস্ক করতে হবে, হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করতে হবে। এগুলো সবগুলো মিলালে তাহলে আমরা করোনা নিয়ন্ত্রণ, প্লাস ইম্পোর্ট বন্ধ করতে হবে। তো শুধু আমরা একদিকে যেমন বাস্তবও হবে না, বাস্তবে আমরা হয়তো ওইভাবে 70-80% লোককে টিকা দিতে পারবো না, কারণ এর মধ্যে বহু কিছু ঘটবে সামনের দিনগুলোতে। এটা একদম এত সরল অঙ্ক না, বরঞ্চ এটা অনেক জটিল একটা অঙ্ক। আমরা এত সরল করে এটা বলতে পারবো না যে আমরা 70-80% লোককে টিকা দেব আর আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ হবে। আসলে এখানে আপনি খেয়াল করে দেখবেন 4টা প্রিন্সিপালের উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশও এই টিকাগুলোর পরিকল্পনা করেছে। এখানে একদিকে যেমন আছে ধরেন যে কিছু লোকের মৃত্যু প্রতিহত করা, যেমন ধরেন যারা বেশি বয়স্ক মানুষ, যাদের নানা ধরনের কোমরবিডিটি আছে, তাদের আমরা মৃত্যুটা চাই না। অন্য দেশে আপনারা খেয়াল করে দেখবেন যারা বিভিন্ন কেয়ার সেন্টারে থাকেন তাদের টিকাটা আগে দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমাদের সম্মুখ সারির যারা কর্মী, যারা করোনাতে বেশি এক্সপোজড হন, তাদের আমরা সংক্রমণটা কমাতে চাই। এখানে দুটো লাভ হয়, একটা হলো তাদের সংক্রমণ কমালে তাদের মধ্যে মৃত্যু কম হবে এবং তারা সুপার স্প্রেডার হিসেবে কাজ করবে না। আবার ঠিক একইভাবে অন্যান্য যারা আছেন আমরা ক্রমান্বয়ে ওইভাবে হিসাব করেছি। আমরা কিন্তু আগেই কোথাও বলছি না এখনো যে 70-80% লোককে আমরা টিকা দিয়ে ফেলবো, কারণ এটা বাস্তবতা অনেক কঠিন। 17 কোটি মানুষের 70-80%, কেননা সামনের দিকে আসবে 18 বছরের নিচে যে কথাটা আমরা বলছি, তাদের টিকাও ডেফিনেটলি আসবে। অর্থাৎ ট্রায়ালটা যখনই আমরা দেখব যে বয়স্ক মানুষদের মধ্যে এটা নিরাপদ, তখন ক্রমান্বয়ে গবেষণার মধ্যে, ট্রায়ালের মধ্যে তারা ঢুকবে এবং তাদেরকেও টিকা দেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রে আপনারা জানেন আমরা ছোট বাচ্চাদের টিকা দিচ্ছি না, আপনি দেখেন যে মানে 6 সপ্তাহ হলেই আমরা টিকা শুরু করি। তাহলে ডাক্তার বেনজির আহমেদ, আপনার মতে এখন আসলে আমরা কত শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোবো বা এগোচ্ছি? আসলে শোনেন, আমি বললাম এখনই আমরা আসলে যে একেবারে 70-80%কে টিকা দেবই এরকম পরিকল্পনা নিয়ে কোনো দেশই এগুচ্ছে না, বরঞ্চ তারা এগুচ্ছে কয়েকটা ভাবে, ওই যেটা বললাম যে ওই রকম লক্ষ্য নিয়ে আগাচ্ছে। তবে যদি এমন হয় যে ডিজিজটা আমরা যেটাকে বলি এন্ডেমিক যদি হয়ে যায় এবং সেটার যদি মৃত্যু হারটা বেশি হতেই থাকে, তাহলে তখন নিশ্চিতই আমরা অন্যান্য রোগে যেরকম হার্ড ইমিউনিটি করে সেই রোগটাকে কন্ট্রোল বা নির্মূল করেছি, এক্ষেত্রেও হয়তো সেরকম প্রশ্নটা আসবে। কিন্তু করোনা সম্বন্ধে এই মুহূর্তেই আমরা সিদ্ধান্তে আসতে পারবো না যে এটা এন্ডেমিক ডিজিজ হতে যাচ্ছে কিনা, কতদিন থাকবে। যেমন ইতিমধ্যেই আমরা দেখছি যে আমাদের মতো দেশগুলোতে মৃত্যু হার অনেক কম, সংক্রমণের সংখ্যাও কম এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আসলে মৃত্যু হারও কমতির দিকে এবং সংক্রমণের সংখ্যা কমতির দিকে। আরেকটা বিষয় একটু জানতে চাই ডাক্তার বেনজির আহমেদ, সেটি হচ্ছে যে কালকে থেকে তো ঢাকার, আমরা যতটুকু জানি যে 50টি হাসপাতালে এবং ঢাকার বাইরে সারা দেশে 955টি হাসপাতালে টিকা দেয়া হবে। এই যে ঢাকার বাইরে যে 955টি হাসপাতালে বা টিকা কেন্দ্রে যে টিকা দেয়া হবে, এই টিকা দিতে গেলে আসলে কোন কোন বিষয় নজর রাখা উচিত বা কোন কোন বিষয় আসলে মাথায় রাখা উচিত যাতে করে এই টিকাদান কার্যক্রম একটা সফলভাবে হতে পারে? আসলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় 2-3টা জিনিস। একটা হলো যে ব্যাপক প্রচার প্রচারণা করতে হবে, লোকজনের প্রশ্নের উত্তর দিতে হবে, লোকজনের সংশয় দূর করতে হবে, লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে। এটা হলো 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বর নিবন্ধন করতে হবে। আমার মত হলো যে খুব দ্রুত সকলের নিবন্ধন শেষ করে ফেলা উচিত, যাতে করে আবার আমি কিছু নিবন্ধন করলাম, কিছু টিকা দিলাম, আবার নিবন্ধন করতে যাব, এইটা আমার মনে হয় একটা ঠিক পন্থা না। থার্ড হলো যে কেন্দ্রগুলোতে আমরা টিকা দিতে যাচ্ছি সেই কেন্দ্রগুলো যেগুলো ক্যাচমেন্ট এরিয়া, সেখানে আমাদের স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী তাদেরকে ব্যাপকভাবে লাগানো উচিত। আমাদের ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর তাদেরকে যুক্ত করা উচিত, কেননা তাদেরকে লোকজন চেনে, তাদের কথায় অনেকটা আস্থা রাখে। এবং সর্বোপরি এই টিকা যে জায়গায় দেওয়া হবে সেখানে যেন বিশৃঙ্খলা না হয়। যেমন অনেকে বলছেন যে ওখানে এসে রেজিস্ট্রেশন করবে, আমার মনে হয় না এটা কোনো সঠিক পদ্ধতি। কারণ অনেক লোক সেখানে আসবেন, এসে ধরেন তাদের মধ্যে কেউ পাওয়ার যোগ্য, কেউ পাওয়ার যোগ্য না, কিন্তু একটা দেখা যাবে যে সবাই নিবন্ধন করতে চাইবেন।
ধরেন একটা বন্দরে অনেক লোক থাকে, তারা ঘুরতে ঘুরতে এসে নিবন্ধন করতে চাইবে। এখন তাদেরকে যখন আপনি না করবেন, সেটাও একটা সমস্যা। তার ফলে কিন্তু ওখানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে। আমরা জানি না, এই ধরনের আমাদের অভিজ্ঞতা নেই। আমরা তো স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন এই ধরনের কাজ করে এসেছি। ইপিআই আমাদের এই নিবন্ধনের জন্য যথেষ্ট। এখন নতুন করে হঠাৎ করে করে কিছু পন্থা চিন্তা করা বা প্রয়োগ করতে চেষ্টা করা, এটার মধ্যে ঝুঁকি আছে। তো কাজেই যেটা আমাদের জানা, যেটা আমাদের এক্সপেরিয়েন্স আছে, যেটাতে আমাদের এক্সপার্টাইজ আছে, আমি মনে করি সেই পন্থায় এগোনো উচিত। আপনি যদি নতুন কোনো কিছুতে যান, হ্যাঁ ভালোও হতে পারে, কিন্তু ঝুঁকি আছে এটা নিশ্চিত। জি। এখন আমরা যদি ঝুঁকিটা নিতে চাই, তাহলে সেখানে কখনো কখনো তার কিন্তু মূল্যও দিতে হয়। এবং সবচেয়ে আমি একটা কথাই শেষ করতে চাই এই বলে, যে আসলে আমরা মানুষের মধ্যে এই ভাবেই একটা সংশয় তৈরি করছি যে আমরা যথেষ্ট প্রস্তুত না, আমাদের পরিকল্পনা যথেষ্ট ভালো না, এবং আমরা যথেষ্ট প্রস্তুত না। এটা কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় তৈরি করে। এটা যেন আমরা যত কম করব, আমাদের এই টিকা তত সফল হবে, টিকাদান তত সফল হবে। তাহলে কি ধন্যবাদ। এটা বলতে পারি ডাক্তার বেনজির আহমেদ যে আমরা ট্রায়াল এবং এরর বেসিসেই আসলে এর মানে কালকে থেকে শুরু হচ্ছে, তারপর আরো ভালো হবে, তারপর আরো ভালো হবে, তারপর মানে আস্তে আস্তে আমরা এভাবে সাফল্যের দিকে নিয়ে যাব? তাতে সমস্যাটা এই যে দেখেন, যে আমাদের আপনি যদি করোনার কোভিডের কথা দেখেন, সেখানে কিন্তু ট্রায়াল এররটা অনেক বেশি হয়েছে। মাঝখান থেকে যেটা হয় সেটা হলো মানুষের আস্থাটা থাকে না। স্বাস্থ্য বিভাগের প্রতি মানুষ নানা ধরনের বিরূপ মন্তব্য করে, আমাদের মিডিয়া থেকে নানা বিরূপ মন্তব্য আসবে। সুতরাং এই ধরনের বড় জনস্বাস্থ্য কর্মসূচি যখন আমরা করি, তখন ট্রায়াল অ্যান্ড এররের চেয়ে আমাদের যেগুলো জানা, সেগুলোকে ধরে খুব বড় আকারের পরিকল্পনা করে, অনেক বেশি আলোচনা করে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে অনেকটা এই ধরনের, যে আমরা অনেক ভাববো, অনেক আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব, যাতে করে ভুল কম হয়। ট্রায়াল অ্যান্ড এররটা সবখানে খাটে না, কোনো কোনো ক্ষেত্রে খাটে, ছোট জায়গায় খাটতে পারে। কিন্তু এরকম যখন আমি সারা দেশব্যাপী বিশাল একটা জনসংখ্যার দেশে কিছু করতে যাচ্ছি, তখন ট্রায়াল এররটা ঝুঁকি তৈরি করে, সংশয় তৈরি করে। আমাদের এই যেখানে সহজ সাফল্য লাভ করা যেত, সেটাকে আমরা কঠিন সাফল্য লাভের দিকে এগোচ্ছি, যেটা সবসময় আসলে সুখপ্রদ হয় না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ। আমরা আবারও আসবো আলোচনা, প্রিয় দর্শক। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি, সঙ্গে থাকবেন। সারা দেশে ভ্যাকসিন। প্রিয় দর্শক, আমাদের আজকের ইসমানী নিউজ আর এক্সট্রার বিষয়ে একেবারে শেষ পর্যায়ে আছি। এ পর্যায়ে যাবো ডাক্তার আনোয়ারুল ইকবালের কাছে আজকের মতো শেষবারের জন্য। ডাক্তার আনোয়ারুল ইকবাল, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা নেন এই যে নার্স রুনু ভেরোনিকা কস্তা সহ বিভিন্ন পেশায় 26 জন, এবং এরপরও তো আমরা দেখলাম যে 27 এবং 28 জানুয়ারি আরও প্রায় 600 জনকে টিকা দেওয়া হয়, এবং যেটি দেখা গেল যে 7 দিন ধরে তাদেরকে পর্যবেক্ষণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং কয়েকজনের হালকা জ্বর ও মাথা বা ব্যথা ছাড়া কারো মাঝে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তাহলে তো যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাহলে তো টিকা নিতে কোনো অস্বস্তি থাকার কথা নয়, তাই নয় কি? জি অবশ্যই, আপনি একদম একদম সঠিক। আপনার এই কথার সাথে আমি 100%, কিন্তু ওই যে বললাম, স্বাধীনতা কিন্তু ভালো, অতিমাত্রায় স্বাধীনতা ভালো না। আমি যদি পারতাম, মানে আমি অ্যাজ এ ডাক্তার বলছি, আমি যদি পারতাম ছোটবেলায় যেমন সবাই এই যে এমন, এখন একটা জিনিস দেখেন, এটা সেরাম ইনস্টিটিউশনের ভ্যাকসিন ভালো না, কিন্তু দেখেন সেরাম ইনস্টিটিউশন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে ভ্যাকসিন প্রডিউস কান্ট্রি। আমরা যে বাচ্চাদের পোলিও দেই, যক্ষার যেই ভ্যাকসিন দেই, সব কিন্তু সেরাম ইনস্টিটিউশন থেকে আসে। এই যে মানুষের মধ্যে কেন যে এই যে একটা জিনিস হচ্ছে বারবার আপনাকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আমরা এই ভ্যাকসিনটা আমরা কিন্তু ভারতের উপরে আপাতত নির্ভর করে আছি এবং কোভ্যাক্সের মাধ্যমে আমরা পাবো। আমরা কিন্তু আসলে আগেই ঠিক করে ফেলেছি আমরা 13,86,00,000 মতো মানুষকে আমরা ভ্যাকসিনেটেড করব। কিন্তু যেহেতু আমাদের চালানটা সঠিকভাবে এখনো জানি না যে নেক্সট চালানটা টাইমলি আসবে কিনা, তা না হলে কিন্তু
এই যে আজকে কেন বলছে যে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে, কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কথা আরো বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ লেভেলে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি, এই যে দেখেন একটু আগে আমারই কারেন্ট ছিল না, আমি অনুরোধ করব সরকার যেন সেই দৃষ্টিটা, হয়তো তারা নজর রেখেছেন, তারপরেও এজ এ প্রিপেয়ারনেস এর লোক হিসাবে বলছি, সব জায়গায় যেন আপনার এই জেনারেটর গুলো থাকে, যাতে ভ্যাকসিন গুলোর কোনো ক্ষতি না হয়। প্লাস একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশে হাইয়েস্ট ফিজিশিয়ান মারা গেছে, শুধু ডাক্তার না, স্বাস্থ্যকর্মী। অন্যান্য দেশে যত লোক মারা গেছে সেটা যেমন তারা হাইয়েস্ট, আমাদের দেশে কিন্তু ডাক্তারের মৃত্যুর থেকে কিন্তু বাংলাদেশ হাইয়েস্ট। সুতরাং সেই কথাটাই মাথায় রেখে, এবং মনে রাখবেন আমাদের যারা শুধুমাত্র একটু সর্দি হাঁচি কাশি হলে ব্যাংকক মালয়েশিয়া যেতেন, তারা কিন্তু বাংলাদেশি ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। সুতরাং সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু আজকের যে আইটির সমস্যাটা, এটা কিন্তু আবার স্বাস্থ্য বিভাগের উপর যাতে না আসে, কারণ কি এই যে তারা এসএমএস গুলো দিতে পারলো না, এটাও কিন্তু কেমনি ঘুরে আবার দেখবেন যত দোষ ওই নন্দ ঘোষ, ওই কাজটা যেন না হয়। এবং যেই সমস্যায় ফেস হয় সেটা যদি সবার সামনে সমানভাবে ডিসক্লোজ করে দেয়, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। জি, এবং আমি মনে করি দেখেন যে আমরা ভ্যাকসিন দেই আর না দেই, অ্যান্টিবডি হোক আর না হোক, আমাদের কিন্তু আরো 1.5 থেকে 2 বছর এইভাবেই কিন্তু মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং রাখতেই হবে। এটা আমার জনগণের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে অনুরোধ রইল। আমরা যেহেতু আমাদের মৃত্যুর হার কম, মানে এই না যে আমাদের করোনা চলে গেছে, দ্যাট উইল বি মানে ডিজাস্টার। কারণ কি এই যে বাচ্চাদের মধ্যে থেকেও কিন্তু যারা স্কুল এখনো খোলেনি, আমি বাংলাদেশ গভর্নমেন্টকে সেই রকম ভাবে ধন্যবাদ জানাই যে তাদের মেইন সবচেয়ে ভালো সিদ্ধান্তটা ছিল এখন পর্যন্ত স্কুল কলেজটা খোলেনি। এই বাচ্চাদের তেমন কিছু না হলেও তারা যখন ঘরে ফিরবে, তার বাবা মা বা তার নানা নানি বা দাদা দাদি যদি থাকে, তারা ফর শিওর কিন্তু এতদিনে করোনা আক্রান্ত হতো। তো জি। সুতরাং অনুরোধ থাকবে যে মাস্কটাই কিন্তু আমাদের এখন সেই একমাত্র ভরসা না। এখন যেহেতু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন আমরা দেই, সবাইকে আহ্বান জানাই যে দেন, এটাতে কোনো পার্শ্ব শুনেন, শুধু একটা প্যারাসিটামলের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে লিভারের উপরে, সেটা যদি সবাই জানতো, প্যারাসিটামল খাওয়া বন্ধ করে দিত। আসলে আমরা অত্যাধিক তথ্যও দিয়েছি, মানুষজন আবার অনেক কিছু চিন্তাও করে ফেলেছে, এবং ভ্যাকসিনে মৃদু কিছু জিনিস হতে পারে, এছাড়া কিছুই হবে না। এবং অনেকে জিজ্ঞাসা করে যে কোমরবিড, দেখেন কোমরবিডদের জন্যই কিন্তু ভ্যাকসিনটা তৈরি করা, তাদেরকেই দিতে হবে। শুধুমাত্র অ্যাকিউট যে ইলনেসটা আছে, মানে আপনি যদি এই মুহূর্তে কোনো অ্যাকিউট কন্ডিশনে থাকেন, তাহলেই শুধু নেবেন না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল। একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ আপনার কাছে। এই যে আগামীকাল থেকে যে এত সত্যি আসলে আমাদের দেশের জন্য গর্বের বিষয়, এবং সারা দেশের যে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে, প্রথম দিকে তো কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, তবে এগুলোকে শুধরেই তো আমরা সামনের দিকে যাব। এই টিকা কার্যক্রমকে সফল করতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কোথায় কোথায় আমাদের জোর দেওয়া উচিত? 2 মিনিটে ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। হ্যাঁ মাহমুদ ভাই, না আমি যেটা আমি আই এম কনফিডেন্ট যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত সুচারুভাবে ভ্যাকসিন কার্যক্রমটা পরিচালনা করে আসছেন, এবং কালকে থেকে সে মহাযজ্ঞ শুরু হবে। তবে এখানে একটা আমি টেকনিক্যাল একটা পয়েন্ট বলছি, যেটা আনোয়ার ভাই বললেন যে কোল্ড চেইন মেইনটেইন, কোল্ড চেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভ্যাকসিন। কোল্ড চেইন মেইনটেন্স করতে হবে ফ্রম ভ্যাকসিন ম্যানুফ্যাকচার, ভ্যাকসিন ট্রান্সফার এন্ড ডিস্ট্রিবিউশন, মানে যেখানে ভ্যাকসিন তৈরি হবে, ভ্যাকসিন ট্রান্সফার করা, এবং যেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, তিনটা জায়গাতেই কিন্তু ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে ভ্যাকসিন যদি লাইট এক্সপোজার হয়, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। ভ্যাকসিনটা একবার অ্যাম্পলটা খুলে ফেলার পরে, ভেঙে ফেলার পর আপনি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পুশ করতে হবে, আপনি ওটা কিন্তু ওটা রেখে দিতে পারবেন না। সুতরাং এই জন্য আমার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্যই অবগত আছেন। তারপরে আমি বলছি যে ব্যাকআপ জেনারেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আনোয়ার ভাই বললেন। এর পাশাপাশি ব্যাকআপ লোকেশন, আমার ডিস্ট্রিক্ট লেভেলে আমি যে প্লেস থেকে আমি চুজ করছি সরকার থেকে, এর পাশাপাশি কিন্তু আমাদের কিছু ব্যাকআপ লোকেশন থাকা লাগবে। কারণ ওই প্লেসে যদি কোনো সমস্যা হয়, হয়তো ব্যাকআপ আমার জেনারেটর আছে, জেনারেটরও যদি কাজ না করে, সেই ক্ষেত্রে কিছু ব্যাকআপ লোকেশন হিসেবে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হাসপাতালগুলো রাখতে পারি। ব্যাকআপ লোকেশন হিসেবে ডিস্ট্রিক্টের কিছু ভালো ফার্মেসিকে আমরা চুজ করে রাখতে পারি। ব্যাকআপ লোকেশন হিসেবে আমরা কিন্তু লোকাল রেড ক্রিসেন্ট যে ইউনিট গুলো আছে, সেগুলোকেও কিন্তু আমরা মোবিলাইজ করতে পারি। সুতরাং ব্যাকআপ একটা ভ্যাকসিনের সফল ডিস্ট্রিবিউশনের জন্য ব্যাকআপ জেনারেটর এবং ব্যাকআপ লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কালকে আমাদের দেশের কোভিড-19 এর যে একটা ভ্যাকসিনের মহাযজ্ঞ শুরু হচ্ছে,
তার শুভকামনা করছি মাহমুদ ভাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আবারও একটু যেতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল, একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেছে, সেটি হচ্ছে যে একটু আমারই জানার ইচ্ছা যে যদি কেউ ঠিক এই মুহূর্তে কোভিড আক্রান্ত হন কিন্তু তার কোনো লক্ষণ বা উপসর্গ নেই, তো তিনি কি ঠিক এই মুহূর্তে কোভিড-19 যে টিকা সেটি নিতে পারবেন, বা নিলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে? জি ধন্যবাদ। আপনি কিন্তু আনসারও দিয়ে দিয়েছেন, প্রশ্ন করে ফেলেছেন। কারণ যার মানে আপনার এসিমটোমেটিক, সে নিজেই জানে না তার কোভিড হয়েছে কি হয়নি, সে ভ্যাকসিন নিতেই পারে এবং সে নিতেও পারবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু যারা মডারেট বা সিভিয়ার হয়ে গেছে, যারা হসপিটালাইজড হয়ে গেছে বা তারা জানে যে তাদের কোভিড হয়েছে, তারা যেন এটা না নেয়। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ এবং অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আশা করি যে আগামীকাল থেকে যে মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে তা অনেক সাফল্যের সঙ্গে শেষ হবে এবং অনেক বড় একটি কাজ, এবং আমাদের দেশে যে করোনা সেই সংক্রমণ হাত থেকে আমরা সবাই বাঁচব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিকা নেবেন এবং এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।